বাংলা সাহিত্যের রোমাঞ্চকর গল্পের ঝাঁপি নিয়ে সেজে উঠেছে আমাদের গল্প পাড়া। আপনারাও আমাদের সাহায্য করুন না আমাদের গল্প পাড়াকে ঢেলে সাজাতে। দেশে বিদেশে আপনার যত বন্ধু বান্ধব আছে তাদের সাথে শেয়ার করুন না আমাদের গল্পগুলো। আমাদের গল্প আপনার কেমন লাগছে, পরবর্তী সময়ে কি ধরনের গল্প শুনতে চান, অথবা এমন কোনো গল্প যেটা আপনি অডিও স্টোরির মাধ্যমে শুনতে চান, জানান না আমাদের কমেন্ট বক্সে। আমাদের আগের গল্পের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, নিচে ওই লাল রঙের যে সাবস্ক্রাইব বাটনটা আছে না, ওইটাকে একবার ক্লিক করে দেবেন। আর তার পাশে যে ঘন্টাটা আছে সেটাও একবার বাজিয়ে দেবেন। তাহলে আমরা যখনই গল্প পাড়ার নতুন কোনো বাড়িতে যাব তখনই আপনাদের কাছেও আমন্ত্রণ চলে যাবে। বিশাল এই রহস্যময় মহাজগতের মধ্যে একম দ্বিতীয়ম অবিনশ্বর পদার্থ আত্মা। সকল বিজ্ঞানের ঊর্ধ্বে তার বিচরণ ভূমি। বিদেহী হওয়ার পরেই সে খুঁজে ফেরে নব প্রাণকে। সে এক অনন্ত অনুভূতিহীন কণা মাত্র। তাকে ধরে রাখা যায় না। সে দুর্নিবার, সে অক্লান্ত, সে অপ্রতিরোধ্য। যে স্থানে প্রেমের টান ও উপেক্ষা করে সে বেরিয়ে আসতে পারে, সে স্থানে বন্ধুত্বের জাল তাকে বেঁধে ফেলে আষ্টে পৃষ্ঠে। কিন্তু সে কি অনন্তকালের সাথী, নাকি ক্ষণিকের অতিথি? সে কি সত্যি ধরা দেয়? না না, ভয় পাবেন না যেন। আজ কিন্তু আমরা কোনো উত্তর খুঁজব না। তার বদলে আমরা উপভোগ করব দুই বাড়িওয়ালা আর ভাড়াটের মধ্যে ঘটে যাওয়া কিছু মজাদার কাহিনী। তাহলে চলুন আর দেরি না করে যাওয়া যাক রাম কিঙ্কর বাবুর বাড়িতে। আমাদের গল্প পাড়ার আজকের নিবেদন হিমানীশ গোস্বামীর মজাদার ভৌতিক গল্প রাম কিঙ্কর বাবুর অদ্ভুত ভাড়াটে। ভাড়াটে লক্ষণবাবুর মৃত্যু ঘনিয়ে আসছিল। লক্ষণবাবুর সঙ্গে রামকিঙ্কর বাবুর সম্পর্ক যদিও ভাড়াটে বাড়িওয়ালার, কিন্তু ৩৬ বছর ধরে এত পাশাপাশি থাকা সত্ত্বেও কখনো কোনো কলহ বিবাদ হয়নি, আর হবে নাই বা কেন। বাড়িওয়ালা রামকিঙ্কর বাবুর মেজাজ যেমন নরম, তেমনি ভাড়াটের মেজাজ পাল্লা দিয়ে আরও নরম। ২-৩ বছর পর পর লক্ষণবাবু রামকিঙ্কর বাবুর কাছে বলতেন, দেখুন রামকিঙ্কর বাবু, এই আগামী মাস থেকে ভাড়াটা একটু বেশি নেবেন। যেমনভাবে খরচা বাড়ছে তাতে আপনার চলবে কি করে বলুন তো? এর উত্তরে রামবাবু বলতেন, কি বলছেন লক্ষণবাবু, এ আপনার কেমন অন্যায় আবদার বলুন তো? এই তো ৩ বছর আগে ২০ টাকা ভাড়া বাড়ানো হয়েছে। না না, এখন আর নয়, পরে দেখা যাবে। লক্ষণবাবু মরিয়া হয়ে বললেন, না না, এবার পরে দেখা যাবে বললেই তো আর হয় না। যদি যদি এই মাস থেকে আরও ৩০ টাকা বেশি না নেন তাহলে কিন্তু আমায় অন্য রাস্তা ভাবতে হবে। না, এইগুলো কি বলছেন বলুন তো? এমন কাজটি ভুলেও করবেন না। আচ্ছা আচ্ছা, আপনি ভাড়া বাড়াতে চান ঠিক আছে, কিন্তু তাই বলে এক ধাক্কায় ৩০ টাকার কি দরকার বলুন তো? ১৫ টাকাই যথেষ্ট। রামবাবুর কথা শুনে লক্ষণবাবু গুম মেরে গেলেন। তারপর ডান হাতটা মুঠো করে বাঁ হাতের তালুতে একটা ঘুষি মেরে বললেন, দেখুন রামবাবু, হয় ৩০ টাকা বাড়াতে হবে, নয়তো। লক্ষণবাবু এই নয়তোটাই শক্ত ছেলের মতো রামকিঙ্কর বাবুকে আঘাত করে। এই নয়তো ব্যাপারটা আর কিছু নয়। লক্ষণবাবু বাড়ি ছেড়ে দিয়ে চলে যাওয়ার ইঙ্গিত করছেন। এবার রামবাবু পড়িমড়ি হয়ে বললেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, পরশু আপনার ফ্ল্যাটটা চুনকাম করিয়ে দেবো। তাছাড়া দরজা জানলাগুলোও রং করিয়ে দিতে হবে। ঠিক আছে, সেটাও করিয়ে দেবো না হয়। ওফ, আপনি পাগল হলেন নাকি বলুন তো? এই তো ২.৫ বছর আগে চুনকাম করিয়ে দিয়েছেন, তার উপর আবার রঙও করিয়েছেন। মুখ ধোয়ার বেসিনটায় একটুখানি চিড় ধরেছিল, সেটাও বদলে দিয়েছেন আপনি। তার উপর বাড়াবাড়ি করে একটা গিজার পর্যন্ত বসিয়েছেন। এ বছরটা আর কোনো রং টং নয়, চুনকামি কেন করাবেন বলুন তো? আচ্ছা ঠিক আছে,
কিন্তু আগামী বছরে আর আমাকে বারণ করবেন না কিন্তু। আর একটা কথা, কখনো এই বাড়ি ছেড়ে দেওয়ার কথা বলবেন না, তাহলে কিন্তু মনে বড় ব্যথা পাবো। লক্ষণবাবু আশ্বাস দিয়ে বললেন, কিছু মনে করবেন না রামকিঙ্কর বাবু, আপনি এমন ভালো লোক যে আপনার সঙ্গে বিবাদ করতে ইচ্ছাই করে না, কিন্তু আপনি মাঝে মাঝে একটু অবুঝ হয়ে পড়েন। সামান্য একটু ভাড়া বাড়ানো এমন কিছু অন্যায় অনুরোধ তো নয়। যাক, আপনার কথাই মেনে নিচ্ছি আমি। আপনার মতো ভালো বাড়িওয়ালার বাড়ি আমি কখনো ছাড়ব না, মরে গেলেও না। তারপর আস্তে আস্তে সময় বদলেছে। লক্ষণবাবুর স্ত্রী মারা গেছেন, বড় ছেলে চলে গেছে আমেরিকায় অধ্যাপনার কাজে, দুই মেয়েরই বিয়ে হয়ে গেছে। লক্ষণবাবু প্রায় একা হয়ে পড়েছেন। তার দুই মেয়ের এক মেয়ে থাকে বোম্বাইয়ে, আরেকজন কাছেই থাকে। সে মাঝে মাঝে বেড়াতে আসে এক ছেলে আর তার দুই মেয়ে নিয়ে। সেই সময়টা রামকিঙ্কর বাবুর ভারী খুশির সময়। লক্ষণবাবুর আনন্দ তখন বেড়ে যায়। বাড়িতে সব সময়ের জন্য একজন রান্নার ঠাকুর থাকে, তার নাম দুঃখীরাম। বাংলাদেশের তার কিছু আত্মীয় স্বজন থাকে। বছরে একবার ক্ষুদিরাম দেশে যায়। সেই সময়টা লক্ষণবাবুর মেয়ে এসে তার কাছে থাকে, আর সেই কারণেই বাড়িওয়ালা আর ভাড়াটের মধ্যে ঘনিষ্ঠতা বেড়েছে। দুজন একসঙ্গে খাওয়া দাওয়া করেন, কখনো বা দাবা খেলতে বসেন। ওদের যেসব বন্ধুবান্ধব আছেন তারা একসঙ্গে এলে প্রায় তাস খেলায় মেতে ওঠেন। একজনের অসুখ হলে আর একজন দেখাশোনা করেন, ডাক্তারবদ্দিকে খবর দেন। এইভাবে বেশ ভালোই চলছিল গত কয়েক বছর। কিন্তু হঠাৎ করে লক্ষণবাবুর খুব একটা গুরুতর অসুখ করল। তিনি বুঝতে পারলেন যে তিনি আর বেশিক্ষণ বাঁচবেন না। তিনি রামকিঙ্কর বাবুকে ডেকে বললেন, শোনো হে ভাই রাম, আমি তো চললুম। এই এই যাওয়ার আগে বলতে চাই, তোমার এখানে বড় আরামে ছিলাম ভাই। এমন চমৎকার ব্যবহার, আমার আমার মরেও শান্তি হবে না। স্বর্গে না নরকে কোথায় যে শালারা ফেলবে কে জানে, কিন্তু যেখানেই থাকি আমার আমার ভালো লাগবে না। না না, এসব কি বলছো ভাই লক্ষণ? তুমি মরবে কেন? আমি থাকতে তোমার 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 যাওয়া চলবে না, সে বড় অন্যায় হবে কিন্তু। আমি কি যেতে চাই রাম, কিন্তু যমদূতের সমন এসেছে, আর যে বাঁচার কোনো উপায় নেই ভাই। দাঁড়াও, আমি বঙ্কিম ডাক্তারকে ডেকে আনি। ধন্বন্তরী ডাক্তার বহু যমদূতকে জমের বাড়ি পাঠিয়েছেন। ওসবে আর কাজ নেই ভাই। এই বঙ্কিম ডাক্তার আমাকে কদিনই বা সুস্থ রাখবেন, আর বড় জোর 3 দিন কি ধরো 3 মাস, ওতে আমি নেই। আমি চললুম। হ্যাঁ, আর তোমার কোনো অসুবিধা নেই ভাই, কারণ আমি এখানেই থাকবো। কেবল একটা জিনিস দেখো, যেন আমার শ্রাদ্ধটা ঠিক মতো না হয়, ব্যাস, তাহলেই চলবে। রামবাবু একটা খাবি খেয়ে বললেন, হ্যাঁ, তার মানে শ্রাদ্ধ ঠিক মতো না হয় এর মানে কি? তুমি ভুল বললে লক্ষণ। আসলে তুমি বলতে চাও শ্রাদ্ধটা যেন ঠিক মতো হয়, তাই তো? না না, আমি ঠিকই বলেছি। শোনো ভায়া, 36 বছরের সম্পর্ক তোমার সঙ্গে বড় জড়িয়ে গেছি। আমার আত্মার শান্তি হলে, মানে যদি শ্রাদ্ধ ঠিক মতো হয়, তাহলে তো আমার আত্মার শান্তি হবে। কিন্তু সে শান্তি আমি চাই না ভাই। আমি এই পৃথিবী ছেড়ে কোথাও যেতে চাই না। পৃথিবী নয়, এই 4-এর 1-এর 1
বিড়িওয়ালা রোড থেকে কোথাও গেলে আমি আর বাঁচব না। যমদূতেরা নিয়ে যেখানে ইচ্ছে যাক, বাপ বাপ বলে ফেরত দিতে বাধ্য হবে যদি আমার আত্মার শান্তি না হয়। দেখো রাম, জগতে থেকে এটাই বুঝেছি, শান্তি হচ্ছে সবচেয়ে একঘেয়ে জিনিস। কোনো চিন্তা নেই আর দুশ্চিন্তাও নেই। শান্তিতে থাকা মানে কিন্তু সর্ব ব্যাপারে তৃপ্তি। সেটা মোটেই একটা সুখের ব্যাপার হবে না। আমি সুখী চাই, শান্তি চাই না। যারা সুখ আর শান্তি দুই চায় তারা মূর্খ। তারা জানে না সুখ শান্তি দুটোই আলাদা ব্যাপার। যেখানে সুখ সেখানে শান্তি থাকতে পারে না। শান্তি মানে সমস্ত ইচ্ছের পরিসমাপ্তি। এই পর্যন্ত বলে লক্ষণবাবু হাঁফাতে থাকলেন। এবার রামবাবু টেবিল থেকে জলের গ্লাসটা লক্ষণবাবুর দিকে এগিয়ে দিয়ে বললেন, থাক থাক, আর কথা বলো না ভাই লক্ষণ। আমি সব বুঝে গিয়েছি। জানি না এর ফলে কি হবে, হয়তো কোনো ভয়ঙ্কর কাণ্ড ঘটবে, কিন্তু তবুও তোমার অনুরোধ আমি ঠেলতে পারবো না। তুমি যা বলছো তাই হবে। লক্ষণবাবু রামকিঙ্কর বাবুর হাতে জলের গ্লাসটা ফিরিয়ে দিয়ে বললেন, এইবার তাহলে আমি চোখ বুঝলুম। এই বলেই লক্ষণবাবুর দেহ স্থির হয়ে গেল। রামকিঙ্কর বাবুর চোখ দিয়ে অবিরল ধারায় জল পড়তে লাগল। শ্রাদ্ধ যথা নিয়মে হয়ে গেল। অনুষ্ঠান সবই হলো। তবে রামকিঙ্কর বাবু আসল পুরোহিত না এনে এক অভিনেতাকে পুরোহিত সাজিয়ে নিয়ে এলেন। তারপর যেসব সামগ্রীর প্রয়োজন, মানে যা না হলে শ্রাদ্ধ হয় না, এমন সব সামগ্রীর বদলে অন্য রকম সব সামগ্রী সংগ্রহ করলেন। যেমন দুধের বদলে দিলেন সাদা রঙগোলা জল, চন্দনের বদলে সেগুন কাঠ, আতপ চালের বদলে গমের তৈরি খুদে খুদে সব চালের মতো দেখতে জিনিস আনলেন। গঙ্গা জলের বদলে এক ডোবা থেকে জল এনে তাতে কাদা মিশিয়ে দিলেন। একবার পুজো হয়ে গেছে সেই সব ফুল জোগাড় করলেন। আর পুরোহিত যে মন্ত্র পড়ল তার কোনো মানেই হয় না। এক সংস্কৃত রামায়ণ থেকে বাংলায় কিছু তুলে নিয়ে তাই পড়লেন। তার ছেলে আমেরিকায় থাকে, অতি আধুনিক, সেও মাথা কামালো না। তাতে রামকিঙ্করবাবু বেশ খুশি হলেন। তবে তার মেয়ে অংশটি পালন করল শুদ্ধভাবে। সব মিটে যাওয়ার পরে লক্ষণবাবুর ছেলে বলল, এ বাড়িতে বাবার যে জিনিসপত্র আছে সেগুলো বনি নিয়ে যাক। যদিও ওগুলো আর না লাগে তাহলে বিক্রি পাটা করে যা টাকা পয়সা হয় সেগুলো বনি নিক। লক্ষণবাবুর ছেলেও আমেরিকায় ফিরে গেল। এরপরে সপ্তাহ তিনেক বেশ কেটে গেছে। রাত্রে খাওয়া দাওয়া করে রামকিঙ্কর বাবু বিছানায় ঘুমোচ্ছিলেন। হঠাৎ তার মনে হলো তার ঘরে কেউ এসেছে। কেমন যেন আওয়াজ হচ্ছে। চমকে উঠে বিছানা ছেড়ে উঠে বসলেন। উঠে বসে ভয় ভয় বললেন, কে কে? আমি ঘুম ভাঙিয়ে দিলাম বুঝি। ভারী অন্যায় হয়ে গেছে আমার। রামবাবু উৎফুল্ল হয়ে বললেন, আরে লক্ষণ নাকি? আরে এসো এসো, তা আসতে পারলে? পারবো না, সাধ্য যা করেছিলে তাতে নয় সে পারি কি করে? ব্যাপারটা কি হয়েছিল শুনবে নাকি? শুনবো বই কি, আরে বলো বলো। কিন্তু তার আগে এক কাপ চা হলে হতো না? চা খাবে? বেশ তো, চা খাবে বই কি। বড় তেষ্টা পেয়েছে। সেই কোথায় জমির বাড়ি, সেখান থেকে
এতটা পথ প্রায় উঠতে উঠতে এসেছি, ক্লান্তি নেই বেশি, তবে বড়ই তেষ্টা পেয়েছে। রামবাবু বিছানা ছেড়ে উঠে পড়লেন, বললেন, আচ্ছা তুমি বসো, আমি আমি চা করে দেব। দুঃখীরামকে ডাকার দরকার নেই, তোমার কথা শুনলে সে হয়তো ভয়েই অজ্ঞান হয়ে যাবে। আরে এই সব কাজ আমি করতে পারতাম, আমারই তো করবার কথা। কিন্তু জানো তো, মরবার কতদিন পর পর্যন্ত যেন আর তার শারীরিক ক্ষমতা তেমন থাকে না। মন আমার আগের মতো হলেও আত্মার বয়স তো কম, সবে 3 সপ্তাহ। মনে হয় সময় লাগবে গায়ে একটু জোর হতে। সে রাত্রে চা খেতে খেতে অনেকক্ষণ কথা হলো। ভোরের আলো ফুটবার খানিকক্ষণ আগে লক্ষণবাবু বললেন, এবার আমি চলুম হে ভায়া। কোথায় যাবে এত রাতে? কেন? আমার ঘরে। এই আমার ঘরটা ঠিক আছে তো? ঘর তো ঠিকই আছে, কিন্তু আসবাবপত্র তো কিছুই নেই। সর্বনাশ, এ কি গেল কোথায় সব? তোমার মেয়ে তো সব বিক্রি করে দিয়েছে, ঘর এখন খালি বলতে পারো। তাহলে তো ভারী বিপদ ভায়া। তাই সব নিয়ে গেছে? হ্যাঁ, সবই তো নিয়ে গেছে। আমার আমার টেলিফোন? সেটাও। সব কথা শুনে ঘুম মেরে গেলেন লক্ষণবাবু। তারপর বললেন, তো তুমি একটু বুদ্ধি খরচ করতে পারলে না? আমি আমি তোমাকে বারবার করে বলে গেলাম যে ফিরে আমি আসবো। ভুল হয়ে গেছে ভাই, আমাকে মাফ করো তুমি। আবার নতুন করে সব সংগ্রহ করা কি সোজা কথা, তুমি বলো তো? আজকের মতো এই আমার ঘরেই কাটিয়ে দাও, কালই তোমার জন্য সব ব্যবস্থা করে দেবো। নতুন খাট, আলমারি, চেয়ার, টেবিল সব এসে যাবে। তো ভাড়াটা কীরকম হবে ভাই? আহা, ভাড়ার কথা উঠছে কোথা থেকে? তুমি আমার বন্ধু, বন্ধুর কাছ থেকে ভাড়া নেওয়া কখনো হয়? আর তাছাড়া আগে সে অন্যরকম ব্যাপার ছিল, এখন তো তোমার স্ট্যাটাস বদলে গেছে। বললেই হলো স্ট্যাটাস বদলে গেছে? হ্যাঁ, আলবাত ভায়া, আগে তুমি ছিলে শরীরী, আর এখন তুমি হচ্ছ অশরীরী। আরে তাতে কি হয়েছে? মানে ওজনটা একটু হালকা হয়েছে বলতে পারো। শরীরটা যখন ভারী ছিল তখন তখন চলতে ফিরতে বড় কষ্ট হতো, ইদানিং বেশ হালকা লাগে। আর কোনো বদল হয়নি বলছো? ঠিক আছে, তাহলে তোমায় একটা পরীক্ষা দিতে হবে, রাজি? পরীক্ষা? আচ্ছা, রাজি রাজি। রামকিঙ্কর বাবু শুরু করলেন, আমার নাম জানো? জানি। বলো তো। বাম কিঙ্কর। মোটেই না, বাম কিঙ্কর আমার নাম নয়। ঘাম কিঙ্কর। হলো না, হলো না। তাহলে দাম কিঙ্কর। না না, হলো না। আচ্ছা, তুমি তুমি নিজের নাম বলো। আমার নাম বক্ষণ মুখোপাধ্যায়। অট্টহাসিতে ফেটে পড়লেন রামকিঙ্কর বাবু। শোনো শোনো, তোমার তোমার স্ট্যাটাস বদলে গেছে বন্ধু, তুমি রাম লক্ষণ উচ্চারণ করতে পারবে না। আচ্ছা আচ্ছা, আর একটা কথা, তুমি যে চা খেলে সেটা কেমন লাগলো? একেবারে যাচ্ছে তাই। কেন জানো? চা কিন্তু চমৎকার, দার্জিলিংয়ে ছিল। দার্জিলিং চা এমন এমন খারাপ লাগবে কেন? আরে বাবা, তোমার পরিবর্তন হয়েছে ভায়া, দেহেরও আর মনেরও। এখন তোমার অন্য রকম জিনিস খেতে ভালো লাগবে, যেমন ধরো পোড়া শোল মাছ। নাম শুনেই লক্ষণবাবুর অশরীরী জিভে জল এসে গেল। রামবাবু আবার বললেন, এই ধরো শুটকি ইলিশ, পোড়া মুরগির ছাল। ঠিক বলছো ভায়া, শুঁটকি ইলিশ একটু পচা হলে আরো ভালো হয়, কিন্তু গঙ্গার ইলিশ চলবে না? পদ্মার ইলিশ
একটু বাসি করে রেখে রোদ্দুরে শুকিয়ে এই সঙ্গে একটু একটু সর্ষের তেল। ও ও আরে ঠিক আছে ঠিক আছে, কাল থেকে ব্যবস্থা করে দেবো। এবার কিন্তু ভাড়াটা তুমি আপত্তি করো না। কি বলো তো, একটা একটা পুরো ফ্ল্যাট দখল করে থাকা নয়, নতুন আসবাব, তার উপর দুবেলা খাবার ব্যবস্থা। না ঘামবাবু, তোমাকেই 1,000-5 টাকা মাসে নিতেই হবে। রামকিঙ্কর বাবু আঁতকে উঠে বললেন, বলো কি হে, তা কখনো হয় নাকি? 5,000 টাকা? আরে আমার কি টাকার ভাবনা আছে নাকি? তুমি শুধু বলবে অমুক লোক বদমাইশ, তমুক লোকে বউকে মারে, কিংবা কেউ কেউ ঘুষ খায়। আমি আমি তাদের বাড়ি থেকে সব নিয়ে আসবো জিনিসপত্র। আচ্ছা, ওই হরিদাস বাবু তো অন্যের ফ্ল্যাট করিয়ে দেবে বলে ওই কত লোককে ফাঁকি দিয়ে কত লক্ষ টাকা গায়েব করেছিল। এই তার বাড়িতেই কাল যাব, গিয়ে যে একখানা মজা দেখাবো না, তখন টের পাবে। না না ভাইয়া, অমন কাজটি ভুলেও করো না। অন্যের জিনিসপত্র এ বাড়িতে এনে রাখলে আমাকে চুরির দায়ে জেলে পুড়ে দেবে, সে আবার অন্য এক কেলেঙ্কারি হবে। না না লক্ষণ, তুমি এসব বদ মতলব ছেড়ে দাও। তাহলে কি আর কেবল টাকাই নিয়ে আসবো? ও পাড়ার সুহাসবাবু আদালতে সামান্য কেরানিগিরি করে গোল পার্কের কাছে 1 বিঘে জমি কিনেছে। তাহলে ওর বাড়িতেই যাই, বাড়িতে নিশ্চয় টাকার পাহাড় আছে শয়তানটার। আচ্ছা দেখো লক্ষণ, যখন তুমি জ্যান্ত ছিলে তখন তো এসব আইডিয়া তোমার মাথায় আসেনি, তখন তো তুমি কারোর বিরুদ্ধে কোনো কিছুই করনি। এখন হঠাৎ এই বাতি কুটলো কেন বলো তো? আরে বাবা, হঠাৎ নয় হঠাৎ নয়, জমের বাড়ি থেকে ফিরবার পথে এইসব কথা নতুন করে মনে উদয় হচ্ছিল। হ্যাঁ, বুঝলে কি না, ভাবলাম এই সারা জীবনটা নিজের নিজের করেই গেলাম, নিজের কথা ছাড়া আর কখনো অন্য কারোর কথা ভাবিনি। কত লোক কতভাবে অত্যাচারিত হচ্ছে, শোষিত হচ্ছে, আর আমরা কি করছি? রামকিঙ্কর বাবু হেয়ালি করে বললেন, এখন আর আক্ষেপ করে কি হবে? এখন হয়তো একটাই উপায়, ভয় দেখিয়ে লোককে অজ্ঞান করতে পারো। কিন্তু তাতে কি এই দেশ থেকে পাপ উধাও হয়ে যাবে? লক্ষণবাবু অনেকক্ষণ কি ভাবলেন, তারপর বাঁ হাতটা নিজের মাথার ওপর রেখে বললেন, মানুষের দুঃখ দুর্দশা এইসব কি এই একই রকম চলতে থাকবে ভায়া? কি জানি। যা হচ্ছে তা ঠেকাবার উপায় তো নেই। যাকগে, এখন ওসব বাদ দাও, একটু ঘুমানো যাক। ঘুমানো? আমি কোথায় শুব? কেন, পাশের ঘরে তো একটা খাট আছে, বিছানার একটু ঝেড়ে পরিষ্কার করে দিচ্ছি, আজ সেখানেই শুয়ে পড়ো। এই না 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 না, পরিষ্কার করার কি দরকার, একটু ধুলোবালি থাকা ভালো। রামকিঙ্করবাবু গুড নাইট জানিয়ে শুয়ে পড়লেন, আর লক্ষণবাবু চলে গেলেন পাশের ঘরে। সকাল হলে রামকিঙ্করবাবু ফ্রিজ থেকে একটা মাছ বের করে পুড়িয়ে লক্ষণবাবুকে ডাকতে গেলেন। না জানি দুঃখীরাম জানতে পারলে কি কাণ্ডটাই না বাঁধাবে। রামকিঙ্করবাবু পাশের ঘরে গিয়ে চাপা গলায় ডাকলেন, লক্ষণবাবু, ও লক্ষণবাবু। কিন্তু কোনো উত্তর পাওয়া গেল না। অনেকক্ষণ ডাকাডাকির পর রামকিঙ্করবাবু ব্যাপারটা বুঝতে পারলেন, দিনের আলোয় যে অশরীরীদের পাত্তা পাওয়া যায় না। যাই হোক, তিনি সকাল সকাল পাড়ার একটা ফার্নিচারের দোকান থেকে একটা ভালো খাট, গদি, বিছানার চাদর আর একটা বালিশ আনালেন, এমনকি একটা মশারিও কিনে ফেললেন। এতে অবশ্য পাড়ার অনেকে একটু অবাকই হলেন। একজন প্রতিবেশী বললেন, আরে কি মশাই, এই বাড়িতে নতুন ভাড়াটে বসাচ্ছেন বুঝি? রামকিঙ্করবাবু একটু অপ্রস্তুত হয়ে বললেন, আরে না না, নতুন ভাড়াটে কোথায়। অনেকেরই লোভ ছিল রামকিঙ্করবাবুর বাড়ির ওই ফ্ল্যাটটা। একে তো চমৎকার ফ্ল্যাট, তার উপর উপরি পাওনা হিসেবে অমন চমৎকার বাড়িওয়ালা আর ভূভারতে পাওয়া যায় না। অনেকে এসে অনুরোধ উপরোধ করেন,
কিন্তু রামকিঙ্কর বাবু একেবারে অনড়। তিনি কোনো কথাই কানে তোলেন না। এভাবেই বেশ চলছে। দুঃখীরামকেও শেষ পর্যন্ত ব্যাপারটা বলতে হয়েছে। লোকটা সরল আর একটু বোকা হলেও সে বুঝে নিয়েছে লক্ষণবাবুর ব্যাপারটা। তাছাড়া রামকিঙ্কর বাবুর প্রতি তার অগাধ শ্রদ্ধা আর বিশ্বাস, আর লক্ষণবাবুর প্রতি তার ছিল দারুণ একটা আকর্ষণ। লক্ষণবাবু বেঁচে থাকতেই তার প্রতি কোনো খারাপ ব্যবহার করেননি, আর মরে গিয়ে সূক্ষ্ম শরীরে খারাপ ব্যবহার করবেন সেটা দুঃখীরাম বিশ্বাস করে না। তবে সে এক গুণিনের কাছ থেকে একটা সাধারণ শক্তির তাবিজ নিয়ে এসছে। গুণিন নাকি তাকে বলেছে, ভালো ভূত হলে এতেই কাজ হবে রে বেটা। স্নান করে উঠে সূর্য প্রণাম করে এটা ধারণ করবি। অবশ্য যদি ভূত ভালো না হয় তাহলে আরো অন্যরকম তাবিজ আছে, সেগুলো দরকার মতো দেওয়া যাবে। বম ভোলে। ফলে দুঃখীরামের মনে যেটুকু ভয় ছিল তাও চলে গেছে। এরকমই বেশ চলছিল। অবশ্য পাড়ার লোকেরা এই ঘটনা ঘুণাক্ষরেও টের পেত না। প্রায় রোজই দুঃখীরাম শিয়ালদার বৈঠকখানায় গিয়ে গাদা গাদা শুটকি মাছ কিনে আনত। তবে একদিন পাড়ার শিবেন সমাদ্দার পাকড়াও করলেন দুঃখীরামকে। আরে ক্ষুদিরাম, এই এই, এই বেটা, এদিকে আয়। বলি বলি ব্যাপারখানা কি বলতো? হ্যাঁ, এত এত শুটকি মাছ নিয়ে কি করিস বলতো তুই? দুঃখীরাম বোকা বোকা হলে কি হবে? রামকিঙ্কর বাবু যে তাকে শিখিয়ে পড়িয়ে দিয়েছেন। দুঃখীরাম হি হি করে হেসে বলল, কে কথা, একটু ব্যবসা করি। ব্যবসা করার মতো জিনিস পেলে না, হ্যাঁ, শেষ পর্যন্ত শুটকি মাছ। কে কথা, এই এই ব্যবসায় লাভ হয় বাবু, দিনে 10-12 টাকার উপরে লাভ থাকে। এভাবেই বেশ চলছিল। একবার রামকিঙ্কর বাবুর এক যাত্রাওয়ালা বন্ধু এসে অনেক করে বলে গেলেন নন্দীভৃঙ্গি যাত্রা দেখতে যেতে। তা সে তো খুব একটা কাছের পথ নয়, সেই শ্রীরামপুরের এক মাঠে। ওর বন্ধুর সামান্য একটা পার্ট আছে। যাত্রা শেষ হওয়ার পরে খাওয়া দাওয়ার এলাহি ব্যবস্থাও আছে। শীতের সন্ধে 7টায় যাত্রা শুরু করে 9:30টায় শেষ। তারপর খাওয়া দাওয়া শেষ করে ভাড়া করা লাক্সারি বাসে করে সব কলকাতায় ফেরত পাঠানো হবে। 11:30টার মধ্যেই সবাই বাড়ি পৌঁছে যাবেন। কিন্তু যাত্রা দেখতে গিয়ে রামকিঙ্করবাবু পড়লেন মহা ফাঁপড়ে। যদিও শীতকাল, তবুও সন্ধ্যের পর থেকেই খুব বৃষ্টি আর প্রবল ঝড় শুরু হলো। যাত্রা শেষ হওয়ার পরে খাওয়া দাওয়া শেষ করে ফেরার সময় বাসখানা গিয়ে পড়ল কাঁচা রাস্তায়। বাস কাদায় আটকে যাওয়ায় সে রাতে আর তাদের ফেরা হলো না। আর সেই দুর্যোগের রাতেই 3-4টে চোর রামকিঙ্কর বাবুর বাড়িতে গিয়ে হাজির। তারা অবশ্য ঠিক চুরি করতে নয়, ঝড় বৃষ্টির আশ্রয় নেবার জন্যই বাড়িতে ঢুকে পড়েছিল। দরজা খোলাই ছিল। রাত্রে কোনো কোনো দিন সদর দরজা বন্ধ করা হতো না, কারণ লক্ষণবাবু সারা রাত জেগে থাকতেন। আর শুধু চোর কেন, বাড়িতে বিড়াল কুকুর ঢোকারও সাধ্য ছিল না। একবার একটা চোর এসেছিল। বাড়িতে ঢুকে একটা রেডিও আর গোটা দুয়েক ঘড়ি নিয়ে সরে পড়ার চেষ্টা করতেই হঠাৎ সে বুঝতে পারল কে যেন তাকে একটু উড়িয়ে নিয়ে কোথায় যেন ফেলে দিয়ে এলো। সে এখানে পড়তেই কারা যেন সব ছুটে এলো। চোর বাবাজি বুঝতে পারল এক বিচ্ছিরি জায়গায় তাকে এনে ছেড়ে দেওয়া হয়েছে। জায়গাটা অবশ্য তার চেনা, এর আগে 5 সেখানে এসেছে। সব মিলিয়ে 2.5 বছর তার এখানেই কেটেছে, দমদম সেন্ট্রাল জেলে। তা এই বাড়িতেই 3টে চোর ঢুকে দেখল ভারী মজা। বাড়িতে জিনিসপত্র অঢেল, কিন্তু একটাও লোক নেই। চোরেরা করল কি, আলমারি খুলে কয়েক হাজার টাকা, ঘড়ি, 2টো ট্রানজিস্টার রেডিও বাইরে বার করে একটা বিরাট রাস্তায় ঢুকতে যাবে, এমন সময় জিনিসগুলো অদ্ভুত আচরণ শুরু করলো। রেডিও দুটো হালকা হয়ে পালকের মতো ভাসতে ভাসতে যথাস্থানে গিয়ে স্থির হলো। টাকাগুলো সব উড়ে গিয়ে আলমারির মধ্যে আগে যেখানে ছিল সেখানেই সেদিয়ে গেল। দরজা খুলে ঢুকলো, ঢুকে দরজাটা বন্ধ করে দিল। 3-3টে ঘড়ি দেওয়ালে নিজের নিজের জায়গায় ফিরে গেল। চোরেরা তো ভয় একেবারে গুটিয়ে রয়েছে। তারা বুঝতে পেরেছে এ কোনো অপদেবতারই কাজ হবে। তারা তো রাম রাম বলছে, আর আতঙ্কে তাদের যেন দম একেবারে বন্ধ হয়ে আসছে। হঠাৎ ঘরের আলোটা নিভে গেল। তারা বুঝতে পারল কোনো অদৃশ্য শক্তি তাদের ধপ ধপ করে কিল মারছে।
আর চটাপট করে চড় মারছে। আবার কখনো তাদের চুল ধরে শূন্যে তুলছে আর ধপ করে নিচে ফেলে দিচ্ছে। তারা ব্যথায় চিৎকার করতে গিয়েও ভয় তাদের চিৎকার বন্ধ হয়ে আসছে। এইভাবে ঘন্টা তিনেক তাদের নাস্তানাবুদ হওয়ার পর যখন ভোর হয়ে এলো, তখন তারা সব বেটা অজ্ঞান হয়ে পড়ে রইল মেঝেতে। সকালবেলায় রামকিঙ্কর বাবু ফিরে এসে চোরেদের এই অবস্থা দেখে সবই বুঝতে পারলেন। কানের কাছে লক্ষণবাবুর ফিসফিসিয়ে গলা শোনা গেল। এই যে ভায়া, বড় মেহনত গেছে রাত্রে, গায়ে বড় ব্যথা হয়েছে। আমি আমি এবার শুতে চললুম। এই দিনের আলোয় আর কথা বলবো না, ভূত সমাজে তাহলে আবার ভারী নিন্দা হবে ভায়া। হ্যাঁ, এই সন্ধ্যেবেলা সব বলবো, বুঝলে? শুনে দেখবে সে কি ভারী মজাটাই না হয়েছিল।